হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সায়েন্স স্টেটস। তো আমরা চলে এসেছি রিভার বোট বা রিভার সুইমার প্রবলেম তার দ্বিতীয় পার্ট নিয়ে। তো যেমনটি কথা দিয়েছিলাম যে রিভার বোট প্রবলেম ফার্স্ট ভিডিওতে যে কথাটা দিয়েছিলাম যে ফার্স্ট ভিডিওতে তোমাদের বেসিক সম্বন্ধে আইডিয়া দেওয়া হবে এবং সেই বেসিকটার সম্বন্ধে তুমি যখন ধারণা পেয়ে যাবে, যদিও তার আগে একটা কথা বলেছিলাম যে ফার্স্ট ভিডিও যেটা আমি দিয়েছি ওটা বুঝতে গেলে তোমার আবার একটু ব্যাকগ্রাউন্ড রিসার্চ করতে হবে কি নিয়ে, নির্দেশতন্ত্র দিয়ে যে ভিডিওটা দিয়েছিলাম সেটা নিয়ে এবং উপাংশে বিভাজন নিয়ে। তাহলে এই যে ফার্স্ট ভিডিওটা তুমি দেখলে, তার আগে এগুলো দেখে এসছো আমি আশা করব, তাহলে তুমি এই ভিডিওতে এবার রিভার বোট প্রবলেমের যে বেসিক যে প্রবলেমগুলো রয়েছে তার সমাধান কিভাবে করবে সেগুলো নিয়ে আমরা মূলত আলোচনা করতে চলেছি। তো চলো শুরু করা যাক। আমরা এক্সাম্পল নেব, নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, ফার্স্ট একটা টাইপের মোশন কেমন হতে পারে আমরা দেখেছিলাম যে এর আগের ভিডিওতে আমি আলোচনা করলাম যে রিভার বোট প্রবলেম বা রিভার সুইমার প্রবলেমের ক্ষেত্রে জেনারেল ইকুয়েশন অর্থাৎ সাধারণ সমীকরণ গ্রাউন্ডের রেসপেক্টে এবং নদীতে থাকা কোনো একটা অবজারভারের রেসপেক্টে আমরা কেমন করে লিখতে পারি। তো আমরা সেখানে পেয়েছিলাম যে velocity of swimmer with respect to ground is equal to velocity of swimmer with respect to river প্লাস velocity of river with respect to ground। যদি ওখানে বোট হয় তাহলে জাস্ট সুইমারের জায়গাটা ট্রান্সফার করে আমরা ওখানে কি করে দেবো, বোট লিখে দেবো। তাই velocity of boat with respect to ground is equal to velocity of boat with respect to river plus velocity of river with respect to ground। তাহলে এই জেনারেল ইকুয়েশন আমরা ইউজ করে আমরা যে কোনো রকমের জটিল অঙ্কের সমাধান করতে পারবো। তো চলো শুরু করা যাক। আমি বলছি যে তুমি ধরে নাও কোনো একজন সুইমার, তুমি সুইমারের জায়গায় বোটও ভাবতে পারো, তুমি ভাবতে পারো কোনো একটি বোট, ঠিক আছে, স্থির জলে কোনো একটি বোট কত কিলোমিটার পার আওয়ার বেগে চলতে পারে। আমি বললাম স্থির জলে কোনো একটি বোট 3 কিলোমিটার পার আওয়ার স্পিডে চলতে পারে। বললাম কত? 3 কিলোমিটার পার আওয়ার স্পিডে একটা বোট চলতে পারে, বা একটা সুইমার 3 কিলোমিটার পার আওয়ার বেগে স্টিল ওয়াটারে অর্থাৎ জল যখন স্রোত মানে নদী যখন স্রোতহীন অবস্থায় থাকবে তখন একজন সুইমার 3 কিলোমিটার পার আওয়ার গতিবেগে সাঁতার কাটতে পারে। ঠিক আছে, বললাম যে তুমি যদি বোটের কথা ভাবো তাহলে তুমি ভাববে যে একটা বোট 3 কিলোমিটার পার আওয়ার বেগে চলতে পারে কোথায়? স্থির জলে, যখন স্টিল ওয়াটার থাকবে। ঠিক আছে, তাহলে একটা জিনিস ভাবি, এবার বারবার বোট সুইমার বিভিন্ন রকম বললে তোমাদের কনফিউশন আসবে, সেই জন্য আমি সুইমার দিয়ে অঙ্কটা করব, তুমি চাইলে বোট দিয়ে কনভার্ট করে নেবে, সমস্যা নেই। তো দেখো, তাহলে যেটা বলে দেওয়া রয়েছে যে স্টিল ওয়াটারে সুইমার কত গতিবেগে চলতে পারে? 3 কিলোমিটার পার আওয়ার, তাই তো? তাহলে প্রত্যেকটা গতি আমি কি বলেছি, প্রত্যেকটা গতি আসলে আপেক্ষিক গতি, কারুর সাপেক্ষে কিন্তু গতি বোঝানো হয়। তাহলে এই যে আমি বললাম ভেলোসিটি অফ সুইমার, এটা তাহলে কারোর রেসপেক্টে বলেছি, তাহলে ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু কার রেসপেক্টে আমি বলেছি? উইথ রেসপেক্ট টু রিভার। তাহলে ভেলোসিটি অফ সুইমার আমরা যেটা বলি সেটা কিন্তু উইথ রেসপেক্ট টু রিভার আমরা বলে থাকি, অর্থাৎ নদীর সাপেক্ষে সুইমারের যে বেগ সেটা হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, আচ্ছা, সুইমার তো নদীতে সাঁতার কাটবে, তাই তো? সেই জন্য সুইমারের বেগ আমরা নদীর বেগের সাপেক্ষেই কিন্তু চিন্তা করব। তাই আমরা লিখেছি ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু রিভার। তোমরা যদি এটা বুঝতে না পেরে থাকো তাহলে এর আগের গল্পটা আমি এখনো এখানে আটকে রেখেছি, এর আগের ভিডিওতে তুমি এই উদাহরণটা যদি ভালো করে অ্যানালিসিস করো তাহলে তুমি নিশ্চয়ই বুঝে গেছো যে ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু রিভার বলতে আমি কি বোঝাতে চাইছি। তো চলো, ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু রিভার আমাদের বলে দেওয়া রয়েছে 3 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার। তাহলে এটা কি? ইন স্টিল ওয়াটার।
তাহলে স্টিল ওয়াটার বলতে আমরা কি বুঝি? স্থির জলে। তার মানে যখন স্রোত নেই তখন এই স্পিডে সুইমার চলতে পারে, ঠিক আছে? আচ্ছা, কিন্তু যদি নদীতে স্রোত থাকে, অবশ্যই আছে, এখানে প্রবলেম তো জটিল করতে হবে। তো চলো, ভেলোসিটি কার রয়েছে? আমরা বললাম রিভারের একটা নিজস্ব ভেলোসিটি আছে, অর্থাৎ রিভারটা ফ্লোয়িং, নদীটা প্রবাহমান নদী। তাহলে নদীটা কত বেগে প্রবাহিত হচ্ছে? ভেলোসিটি অফ রিভার। তাহলে ভেলোসিটি অফ রিভার যখনই আমরা বলবো তখন কার রেসপেক্টে বলবো? আগেই বলেছি যে স্থির বস্তুর সাপেক্ষে গতিশীল বস্তু আমরা খুঁজে পাই। তাহলে এক্ষেত্রে স্থির বস্তুটা আমরা কাকে ধরবো? এক্ষেত্রে স্থির বস্তুটা আমরা ধরবো গ্রাউন্ডকে। তাহলে ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, তাহলে সেটা বলা রয়েছে কত? ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, সেটা বলা রয়েছে কত? সেটা বলা রয়েছে 2 কিলোমিটার পার আওয়ার। এটা বলে দেওয়া আছে, ঠিক আছে? এবার একটা মজার বিষয় দেখো, অঙ্কটায় আসার আগে আমি এটা বুঝিয়ে নিই। ধরো বলেছিল যে একটা সুইমার 3 কিলোমিটার পার আওয়ার বেগে স্টিল ওয়াটারে চলতে পারে। তা ধরে নিলাম সুইমার স্টিল ওয়াটারে এই দিক বরাবর 3 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। তাহলে এই দিকে আমরা কি লিখব? ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু রিভার। এদিকে আমি লিখলাম, আঁকলাম। আচ্ছা, মানে ভেলোসিটি ভেক্টরকে আমরা এই যে একটা অ্যারো সিম্বল দ্বারা প্রকাশ করলাম, ভেক্টরকে অ্যারো দ্বারা প্রকাশ করি, তোমরা জানো। আচ্ছা, আর রিভার কোন দিকে ফ্লো করছে? আমি ধরে নিই রিভারটা পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর এই দিকে ফ্লো করছে। তাহলে আমরা এই দিক বরাবর কি বলতে পারি? ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। তাহলে রিভারের রেসপেক্ট মানে গ্রাউন্ডের রেসপেক্টে রিভারটা এই দিকে ফ্লো করছে, আর সাঁতারু মনে করি এই দিকে ফ্লো করছে। এবার এখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে যা ইনফরমেশন আমাদের অঙ্কে দেওয়া রয়েছে সেই মোতাবেক যদি আমরা দেখি, তাহলে 3 কিলোমিটার পার আওয়ার এটাই হচ্ছে সাঁতারুর রিভারের রেসপেক্টে ভেলোসিটি। আর রিভারের আবার গ্রাউন্ডের রেসপেক্টে নিজস্ব ভেলোসিটি, রিভারের নিজস্ব ভেলোসিটি কত? 2 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই দুটোর থেকে তুমি বুঝতে পারছো যে সুইমারের ভেলোসিটি অপেক্ষাকৃত বেশি, কিন্তু স্রোতেরটা তো শূন্য নয়, স্রোতেরটাও তো আছে। তার মানে সুইমারের উপরে কি হবে? সুইমার নিজে ওদিকে যাওয়ার চেষ্টা করবে, প্রতি মুহূর্তে রিভার তাকে এই দিকে ঠেলার চেষ্টা করবে। সেই জন্য এখান থেকে সুইমারের যখন মুভমেন্ট হবে, সুইমার একই সঙ্গে ডান দিকে কিছুটা যাবে, আবার উপরেও কিছুটা উঠবে। তাই সুইমার আস্তে আস্তে কেমন হবে? দেখো, এইভাবে যদি গ্রাফটা আমরা অঙ্কন করি তাহলে আমরা দেখতে পাবো যে সুইমারের মোটামুটি মোশনটা এরকম কোনো একটা রাস্তা বরাবর হবে। কেন? দেখো, এখান থেকে যদি আমরা ভাবি একটা বিন্দু নিই, তাহলে এখান থেকে আমরা দেখছি যে এই বিন্দুটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, আর এখানে যদি আরেকটা বিন্দু নিয়ে চিন্তা করি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো, একই সঙ্গে এক্স অক্ষ বরাবরও কিছুটা যাচ্ছে, সেই একই মুহূর্তে ওয়াই অক্ষ বরাবরও সেই কিছুটা যাচ্ছে, তাই তো? তাহলে একই সঙ্গে এক্স এবং ওয়াই দুদিকেই তার মুভমেন্ট হচ্ছে। বোঝা গেল? অর্থাৎ এই যে দুটো ভেক্টর আমরা পেলাম, ঠিক আছে, সেই দুটো ভেক্টরের যে লব্ধি সেটা কোন বরাবর কাজ করবে? আমরা যদি সামান্তরিক সূত্র চিন্তা করি তাহলে সেই সামান্তরিকের কর্ণ বরাবর কাজ করবে, তাই তো? এবার এই যে ঘটনাটা আমরা দেখলাম, তাহলে আমরা বুঝতে পারছি যে কন্টিনিউয়াস সুইমার যদি এই দিকে মুখ করেই সাঁতার কাটে, তোমাদের কনফিউশনটা হয়তো এইটা হতে পারে যে সুইমার নদীর টানে বা স্রোতের টানে, তাহলে বোধহয় সুইমারের মুখটা এই দিকে ঘুরে যাচ্ছে, ঠিক আছে? একদম নয়, এটা কিন্তু ভুল কথা। সুইমার ওই দিকে সাঁতার কাটছে না। সুইমার যদি ওদিকে সাঁতার কাটতো প্রাথমিকভাবে ওই দিকে মুখ করে, তাহলে নদী ওকে আরো এই দিকে ঘুরিয়ে দিত, তাই তো? সুইমার কিন্তু কন্টিনিউয়াস প্রত্যেকটা পজিশনে। ধরো সুইমার যখন এখানে পৌঁছালো তখনও সে কিন্তু এই অভিমুখেই সাঁতার কাটছে, যখন সুইমার এখানে পৌঁছালো তখনও কিন্তু সে এই অভিমুখে সাঁতার কাটছে। আর একই সঙ্গে স্রোতটাকে এই দিকে নেওয়ার চেষ্টা করছে, এখানে স্রোতটাকে এই দিকে নেওয়ার চেষ্টা করছে। প্রতি মুহূর্তে সুইমার এই দিকে যাওয়ার চেষ্টা করছে, স্রোত এই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই করতে করতে এক সময় সুইমার কোথায় গিয়ে পৌঁছাবে? এরকম কোনো একটা জায়গায় গিয়ে নদীর পাড়ে গিয়ে উঠবে। যদিও তার পৌঁছানোর কথা ছিল কোথায়? যদিও তার পৌঁছানোর কথা ছিল কিন্তু এখানে। তাহলে এই বিন্দুতে তার পৌঁছানোর কথা ছিল
ধরো এই বিন্দুতে তার পৌঁছানোর কথা ছিল, আমি মনে করতে পারি এটা এ বিন্দু, কিন্তু পৌঁছে গেল সে কোথায়, বি বিন্দুতে। অর্থাৎ স্রোতের কারণে সে এ বিন্দু থেকে ডান দিকে কিছুটা শিফট করে বি বিন্দুতে গিয়ে পৌঁছালো। যদিও সুইমার প্রতি মুহূর্তে কিন্তু চেষ্টা করেছে যে সোজাসুজি একদম ওয়াই অক্ষ বরাবর সাঁতার কেটে ঠিক ওপারে গিয়ে ওঠার, কিন্তু স্রোতের কারণে সে প্রতি মুহূর্তে কিছুটা ডান দিকে সরে গেছে, একই সঙ্গে কিছুটা ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে উঠেছে। অর্থাৎ আড়াআড়িভাবে কিছু দূর নদী পারাপার করেছে, আবার কিছু দূর ডান দিকে সরে গিয়েছে। এরকম প্রতি মুহূর্তে সুইমার কিছুটা সরতে সরতে আলটিমেট বি পয়েন্টে গিয়ে উঠেছে। তাহলে প্রাইমারিলি তার টার্গেট ছিল এ বিন্দুতে পৌঁছানোর, কিন্তু সে পৌঁছে গেল কোথায়, বি বিন্দুতে। তাহলে তার ড্রিফট কতটা হলো, ড্রিফট হলো এ বি, অর্থাৎ মূল যে বিন্দুতে সে পৌঁছাতে চেয়েছিল তার থেকে সে যতটা সরে গেল সেটাকেই আমরা বলি ড্রিফট। তাহলে এই এ বিটাকে আমরা বলবো কি, ড্রিফট। তাহলে এই পরিমাণ কি হলো, ড্রিফট হলো। কিসের কারণে ড্রিফটটা হলো, স্রোতের কারণে। এবার দেখো স্রোত যদি না থাকতো তাহলে ড্রিফট শূন্য হয়ে যেত, তাই তো? তাহলে সিম্পলি ও এ বিন্দুতেই গিয়ে পৌঁছে যেতে পারত। তাহলে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হলো যে যদি কোনো সুইমার স্রোতযুক্ত নদীতে সোজাসুজি আড়াআড়িভাবে নদী পার করতে চায়, আড়াআড়িভাবে ন্যূনতম পথে সে নদী পারাপার করার চেষ্টা করে, তাহলে সে কিন্তু কখনোই সোজাসুজি নদী পার হতে পারবে না। সে কন্টিনিউয়াস চেষ্টা চালিয়ে যাচ্ছে ওদিকেই যাওয়ার, প্রতি মুহূর্তে সে ওদিকেই যাওয়ার চেষ্টা করছে, কিন্তু ফাইনালি সে অন্য কোথাও গিয়ে পৌঁছাবে। এবং অন্য কোথাও বলতে কি, স্রোতের অভিমুখে কিছু দূর সরে, তাহলে স্রোতের অভিমুখে কিছুটা ডান দিকে সরে গিয়ে সে পাড়ের ওপারে কোনো একটা জায়গায় গিয়ে উঠবে। তাহলে যদি স্রোত থাকে তাহলে ড্রিফট হবেই, তাই তো? এই বিশ্বাসটা মাথায় রেখে যদি সুইমারের মাথায় বুদ্ধি থাকে, তাহলে তোমরা ফিজিক্স পড়ছো, তোমাদের মাথায় তো বুদ্ধি হয়ে যাওয়ার কথা, তাহলে তোমরা যদি সাঁতার কাটতে নামো তাহলে তোমরা কি করবে? দেখো, যদি তুমি এটা না বুঝে থাকো, বোকামি করে থাকো, তাহলে তুমি প্রথমে কি করবে, যে 3 কিলোমিটার পার আওয়ার বেগে এই দিক থেকেই সাঁতার কেটে, তোমার টার্গেট ছিল ধরো বি বিন্দুতে গিয়ে উঠবে, এই বিন্দু থেকে স্টার্ট করে, তাহলে তুমি এখান থেকেই এরকমভাবে চলতে শুরু করলে। তখন দেখা গেল তুমি এইভাবে যখন চলতে শুরু করলে, প্রথমেই তুমি এই দিকে মুখ করেই চলতে শুরু করলে, নদী তোমাকে আবার এই দিকে সরানোর চেষ্টা করলো, তাই তো? তাহলে তখন তোমার লব্ধিটা কিন্তু এইদিকে সরে আসবে, অর্থাৎ তুমি আরো দূরে কোথাও গিয়ে উঠবে, তাই তো? তাহলে তোমার টার্গেট যদি বি বিন্দুতে ওঠার থাকে, তাহলে তুমি কিন্তু কন্টিনিউয়াস এই সুইমার যেদিকে সাঁতার কাটছিল অভিমুখ করে সেই দিকেই সাঁতার কাটার চেষ্টা করে নদী তোমাকে ড্রিফট করে বি বিন্দুতে পৌঁছে দেবে, তাই তো? এখন তোমার যদি এ বিন্দুতে পৌঁছানোর টার্গেট থাকে, তোমার যদি টার্গেট থাকে তুমি এ বিন্দুতেই গিয়ে পৌঁছাবে, তাহলে তোমার আরো অন্য বুদ্ধি খাটাতে হবে। কি করতে হবে? তাহলে দেখো, আমরা এটা তো প্রেডিক্ট করতে পারছি যে নদী আমাদের ডান দিকেই নিয়ে যাবে, তাই তো? তাহলে আমি যদি বুদ্ধি করে নদীর সাপেক্ষে একটু চেপে বাম দিকে চলার চেষ্টা করি, তাহলে দেখো সুইমার যদি বুদ্ধি করে এই দিকে চলার চেষ্টা করে, তাহলে সুইমার যদি প্রথমেই এই অভিমুখে চলার চেষ্টা করে, ভালো করে একটা জিনিস খেয়াল করবে, এই অভিমুখে চলার কথা বলেছি মানে তার অর্থ কিন্তু এই নয় যে সুইমার এই অভিমুখে চলতে 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 আলটিমেট এই পয়েন্টে গিয়ে উঠে যাবে, এমনটি কখনোই নয়। আমি বলেছি সুইমার কন্টিনিউয়াস এইদিকে অভিমুখ করে চালাতে থাকবে। যদি ওটা বোট হয়, নৌকা হয়, তাহলে নৌকাটা ঘুরে এরকমভাবে ইঞ্জিন চালিয়ে রাখবে, তাই তো? কিন্তু স্রোতকে এই দিকেই নিয়ে যাওয়ার চেষ্টা করবে, স্রোত কন্টিনিউয়াস নৌকাকে এই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, আর নৌকা কন্টিনিউয়াস নিজেকে এই দিকে নেওয়ার চেষ্টা করবে। এই দুটোর লব্ধি ভালো করে আমরা যদি চিন্তা করি, তাহলে এটা যদি একটা সামান্তরিক আমরা অঙ্কন করি এখান থেকে, তাহলে আমরা দেখতে পাবো এখানে একটা লব্ধি পাওয়া যাবে, তাই তো? তাহলে এই যে দুটো ভেক্টর ছিল, এই যে ভেক্টর, এই ভেক্টরটা আমরা যদি বলি ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, আর এটাকে যদি বলি ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু রিভার, তাহলে এই যেটা হবে এই দিক বরাবরই আমরা কি করব, আমরা ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড সেটাকে আমরা দেখতে পাবো, তাই তো? তাহলে আলটিমেট আমরা দেখলাম মুখ করেছিলাম এই দিকে, কিন্তু পৌঁছালাম কিন্তু এই দিকে। তাহলে এই যে মুখ করে থাকা, তার বলতে আমরা এইটা বোঝাই যে যেমনটি এই সুইমার প্রত্যেকটা মুহূর্তে ওই দিকেই মুখ করে সাঁতার কাটছিল, সে নিজেই জানে না সে ওদিকে সরে যাচ্ছে,
তার কারণ সে নদীতে রয়েছে, তার টার্গেট রয়েছে সোজা যাওয়া, তাই সে সোজা সাঁতার কেটে যাচ্ছে। কিন্তু নদী নিয়তি তার উপরে কাজ করেই যাচ্ছে, তাকে ডান দিকে পরপর সরাচ্ছে। তাহলে নদী নিজের কাজ করছে, কিন্তু ও নিজের কাজ নিজেই করে যাচ্ছে। ঠিক তেমন এই সুইমারটা কন্টিনিউয়াস এই দিকে মুখ করেই সাঁতার কাটবে, আবার নদী কন্টিনিউয়াস ওকে এই দিকে সরানোর চেষ্টা করবে। এই করতে করতে ফাইনালি সে এসে ধরো এ বিন্দুতে পৌঁছে যাবে, তাই তো? তাহলে সে মিনিমাম ডিস্টেন্সে নদী পারাপার করতে পারলো, যদিও তার পথটা কিন্তু সোজাসুজি হয়নি, তাই তো? তার পথ ঘুরে এসছে সে, কিন্তু ফাইনালি সে তো একদম সোজা ওপারে গিয়ে পৌঁছতে পেরেছে, তাই না? তাহলে এইবার আমরা এই অঙ্কটাকে ভালো করে বোঝার চেষ্টা করি। আমরা যে অঙ্কটা করছিলাম সেখানে কি বলা ছিল যে a swimmer can swim in 3 km/h স্পিড। তাহলে ইন স্টিল ওয়াটার, তাহলে সুইমার স্টিল ওয়াটারে 3 km/h সাঁতার কাটতে পারে, যদিও ওয়াটার এখন স্টিল নেই, অর্থাৎ জল স্থির নেই, নদী প্রবাহমান অবস্থায় আছে। তাহলে প্রবাহমান নদী যদি হয়ে থাকে, তাহলে নদী প্রবাহ কোন দিকে হচ্ছে? ধরে নিলাম ডান দিকে হচ্ছে। কত গতিবেগে? 3 km/h গতিবেগে, তাই তো? এখন এখানে আমাদের প্রশ্ন এইটা হয়েছে যে তাহলে তুমি বলো যে ইন হুইচ ডাইরেকশন শুড হি ট্রাই টু সুইম, কোন ডাইরেকশনে, কোন দিকে সে সাঁতার কাটার চেষ্টা করবে যখন সে চাইবে একদম সোজাসুজি ওপারে গিয়ে পৌঁছতে। অর্থাৎ এই বিন্দু থেকে সে যদি স্টার্ট করে থাকে, তাহলে সোজাসুজি যেন এই বিন্দুতে সে পৌঁছে যায়, ঠিক আছে? এরকম যদি সে করতে চায়, তাহলে সেক্ষেত্রে তার কত কোণ করতে হবে এদিকে, অর্থাৎ তার ডাইরেকশনটা কি করতে হবে, প্রাথমিকভাবে তার দিকটা কেমন হবে সেটাই জানতে চেয়েছে, তাই তো? তাহলে তুমি এক কাজ করো, প্রথমেই আমরা ধরে নিই যে সুইমার, আচ্ছা চলো এটা আমরা মুছে দিলাম, আমরা নতুন করে চিত্রটা আঁকি, এটা আমরা বোঝানোর স্বার্থে আগে আমরা এটা করেছিলাম, তো এটা আমরা মুছে দিলাম, দিয়ে এবার নতুন করে আমরা বোঝার চেষ্টা করি। তো দেখো, নদী ধরে নি এখান থেকে কোনো সুইমার এই জায়গা থেকে যাত্রা শুরু করবে। নদী কোন দিকে ফ্লো করছে? নদী ডান দিকে, এই দিক বরাবর নদীটা ফ্লো করছে। নদীর যে ফ্লো ভেলোসিটি সেটা কত সেটা দেখার চেষ্টা করি। তাহলে নদীর যে ফ্লো ভেলোসিটি সেটা কত সেটা আমরা দেখলাম, ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, সেটা কত? 2 km/h। এটা আমরা বুঝলাম। এখন সুইমার কি বললো? সুইমার যদি সোজাসুজি ওপারে পৌঁছতে চায়, ধরলাম সুইমার একেবারে সোজাসুজি ওপারে পৌঁছতে চায়, তাহলে ধরে নিই সুইমার এই পথে সোজা ওপারে গিয়ে পৌঁছাবে। তাহলে সুইমার সোজাসুজি ওপারে গিয়ে পৌঁছতে চায়, তাহলে সুইমার পৌঁছাবে এই এ পয়েন্টে, বুঝলাম। এখন জিজ্ঞাসা করেছে যে তাহলে যে সুইমার রয়েছে তাকে প্রাথমিকভাবে কোন দিকে মুখ করে সাঁতার কাটা উচিত। তাহলে তুমি সিম্পলি বুঝতে পারছো যে যদি সুইমারকে এ বিন্দুতে পৌঁছাতে হয় যখন নদী ডান দিকে ফ্লো করছে, তাহলে নিশ্চয়ই সুইমারকে এই দিকে মুখ ঘুরিয়ে সাঁতার কাটতে হবে। এটা তো খুব সহজভাবেই বোঝা যায় যে এই দিকে ঘুরেই তার সাঁতার কাটতে হবে, তা না হলে সে কোনোভাবেই এই বিন্দুতে গিয়ে পৌঁছতে পারবে না, তাই তো? তাহলে এই যে অভিমুখটা ধরলাম, সেই অভিমুখটা আমি ধরলাম থিটা কোণে আনত, কোন অক্ষের সঙ্গে? ওয়াই অক্ষের সঙ্গে, ঠিক আছে? কোন অক্ষটা যেটা নদীর আড়াআড়িভাবে একটা অক্ষ আমরা কল্পনা করেছি, ওয়াই অক্ষ, সেই ওয়াই অক্ষের সঙ্গে আমি ধরে নিলাম যে থিটা কোণ করে সুইমার সাঁতার কাটছে। তাহলে এই দিক বরাবর কার ভেলোসিটি আছে? ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু রিভার। তাহলে রিভারের রেসপেক্টে ভেলোসিটি অফ সুইমার কত? 3 km/h।
পার আওয়ার, এটা আমরা বুঝলাম, তাই তো। এবার তুমি একটা জিনিস খেয়াল করো, যেহেতু সে আড়াআড়ি ভাবেই নদী পারাপার করবে, একদম সোজা সে এ বিন্দুতে গিয়েই পৌঁছাবে, এটা হচ্ছে তার উদ্দেশ্য। সেই উদ্দেশ্য পূরণ করার জন্য সে আগের থেকে এইদিকে মুখটা ঘুরিয়ে নিল, বুদ্ধিমান লোক সেই জন্য আগে ভাগেই মুখটা এইদিকে ঘুরিয়ে নিয়েছে, ঠিক আছে। যদি ফিজিক্স না জানতো বা এক্সপিরিয়েন্স না থাকতো তাহলে ভুল করে বসতো, যে এ বিন্দুতে যাব, তাহলে অকারণে এসব চিন্তা করে লাভ কি, সোজা পথেই এ বিন্দুতে চলে যাই। তখন নদী কি করতো, নদী আস্তে আস্তে ওকে এইদিকে ঠেলে বি বিন্দুতে গিয়ে তুলে দিত, তাই তো, সমস্যা হয়ে যেত। সেই জন্য ও টার্গেট করে আগের থেকে এইদিকে মুখ করেই নৌকা চালাতে শুরু করলো বা নিজে সাঁতার কাটতে শুরু করলো, তাহলে আস্তে আস্তে নদীর ড্রিফটের কারণে সে এই বিন্দুতে গিয়ে পৌঁছে গেল, তাই তো। আচ্ছা, তার মানেই সে এই বিন্দুতে পৌঁছাতে পারলো, যেটা উদ্দেশ্য তার ছিল সেটা সে পূরণ করতে পারলো, তাই তো। তাহলে এখান থেকে দেখি, যদি এইবার আমরা সামান্তরিক সূত্র অনুসারে যদি আমরা ভাবনা চিন্তা করি, তাহলে দেখো এই দিকের এই যে ভেক্টরটা আমরা পেলাম সেটা আমরা ভি ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড ভাবতে পারি, আর এইদিকে যে ভেক্টরটা আমরা পেলাম সেটা ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু রিভার ভাবতে পারি। এবার দেখো সে এইদিকে সাঁতার কাটছে, এইদিকে মুখ করে সাঁতার কাটছে ঠিকই, কিন্তু কিন্তু বাইরের থেকে গ্রাউন্ড থেকে যে অবজারভার গ্রাউন্ড থেকে ওকে দেখছে, ভূমি থেকে তুমি যখন দেখবে তখন তুমি কি দেখবে, তুমি দেখবে সুইমার এই রাস্তা বরাবর এই বিন্দুতে পৌঁছে যাচ্ছে। তার কারণ কি, সুইমারের তো বুদ্ধি আছে, সে প্রথম থেকে কি করছে, মুখটা এমন করে ঘুরিয়ে রেখেই কিন্তু সাঁতার কাটছে, আর স্রোত কি করছে, কন্টিনিউয়াস ওকে এইদিকে সরানোর চেষ্টা করছে, কিন্তু ও তো এইদিকে যাওয়ার জন্য স্ট্রাগল করছে, তাই তো। তাহলে ও যেহেতু মুখটা এইদিকে ঘুরে রেখেছে, তার মানে ওর গতির অভিমুখ কোন দিকে, এইদিকে, আর রিভারের অভিমুখ কোন দিকে, এইদিকে। এই দুটো অভিমুখের যে লব্ধি, সেই লব্ধিটা কোনটা, এটা। তাহলে এই লব্ধি বরাবর ওর বর্তমানে যে বেগ, সুইমারের বেগ, সেটা কোন বরাবর কাজ করবে, লব্ধি বরাবর কাজ করবে। তাহলে সেই যে লব্ধি বেগ, সেইটাই আমরা বলতে পারবো কত, এই যে লব্ধি বেগটা, সেই লব্ধি বেগটাই আমরা বলতে পারবো কি, ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। তাহলে এটাই হবে ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। তার কারণ কি, ভূমি থেকে যে ব্যক্তি দেখবে, সুইমার কি করছে, সুইমার তো কন্টিনিউয়াস নিজের মতো এইদিকে মুখ করে সাঁতার কেটেই যাচ্ছে, যেহেতু তার টার্গেট ছিল যে এই বিন্দুতে পৌঁছানো, তাই তো। এখন সে নিজে ওসব খেয়াল করছে না এই বিন্দুতে সে পৌঁছাচ্ছে কিনা, আগের থেকে গণিত বুঝে সে ওইদিকে মুখ করেই সাঁতার কাটছে। কিন্তু বাইরের থেকে তুমি যখন দেখবে, তুমি দেখবে ও এইদিকে মুখ করে সাঁতার কাটছে ঠিকই, কিন্তু এইদিকে মুখ করে সাঁতার কেটে এইভাবে চলে যাচ্ছে না, ও যাচ্ছে এই সোজা। তাহলে আড়াআড়ি ভাবে সে কিন্তু পারাপারটা করে ফেলছে, ঠিক আছে। এবার আমরা আমাদের মূল কাজে আসবো। তাহলে এই যে বলেছিলাম বারবার যে এই যে ইকুয়েশন, সেটাই কিন্তু আমরা বিভিন্নভাবে কাজে লাগাবো। তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে, আমাদের বলেছিল যে প্রাথমিকভাবে কত কোণ করে সুইমার অগ্রসর হবে, বা সুইমার কোন দিকে অগ্রসর হলে নদীটাকে এই আড়াআড়ি ভাবে পার করতে পারবে, ঠিক এ বিন্দুতে পৌঁছাতে পারবে, তাই তো। যখন বলে দেওয়া ছিল যে নদীটা 500 মিটার চওড়া, ঠিক আছে। তাহলে চলো দেখে নেওয়া যাক যে সেটা আমরা কিভাবে ক্যালকুলেট করব, ঠিক আছে। তো প্রথমে আমরা দেখি যে ভেলোসিটিগুলো এখানে আছে তাদের আমরা কি করব, তাদের আমরা উপাংশে বিভাজন করার চেষ্টা করব, যদি উপাংশে বিভাজন করা পসিবল হয়। তাহলে কোনো ভেক্টর যদি উলম্বের সঙ্গে কোনো কোণ করে থাকে বা অনুভূমিক অক্ষের সঙ্গে কোনো কোণ করে থাকে, তাহলে তার উপাংশে বিভাজন হতে পারে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি, যে ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু রিভার, এই যেটা রয়েছে সেটা সুইমার প্রথম থেকেই কি করেছে, নিজেকে থিটা কোণে আনত অবস্থায়, অর্থাৎ ওয়াই অক্ষের সঙ্গে থিটা কোণে আনত অবস্থায় সে সাঁতার কাটার চেষ্টা করেছে, কন্টিনিউয়াসলি এই কাজটা সে করে গিয়েছে। তাহলে এই যে ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু রিভার, তার এই দিক বরাবর কি উপাংশ থাকবে বলো তো। তাহলে দেখো এই যে ভি এস উইথ রেসপেক্ট টু আর, ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু আর, সেই ভেলোসিটিটা ওয়াই অক্ষের সঙ্গে থিটা কোণে আনত আছে। তাহলে ওয়াই অক্ষ বরাবর এর যে উপাংশ সেটা কত হবে, ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু রিভার কস থিটা,
আর এই দিক বরাবর উপাংশটা কত হবে, ভি ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু রিভার, সঙ্গে আমরা কি গুণ করবো, সাইন থিটা। তাহলে এই দিক বরাবর ওর উপাংশ হলো সাইন। আচ্ছা, এবার দেখো ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, সেটা কোন বরাবর কাজ করছে, অ্যালং ওয়াই অ্যাক্সিস, তাই তো? তাহলে এর উপাংশে বিভাজন করার প্রয়োজন নেই। আচ্ছা, ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, সেটা কোন দিকে কাজ করছে, সেটা অ্যালং পজিটিভ এক্স অ্যাক্সিস, তাই তো? তাহলে ওটাও অক্ষ বরাবর কাজ করছে, তাই উপাংশে বিভাজন করার কোনো প্রশ্ন নেই। এবার আমরা পার্টলি আলোচনা করব, দুটো পার্ট আলোচনা করব। দেখো দুটো পার্ট বলতে আমরা কি বোঝাতে চাই। আচ্ছা, ভি এস আর কস থিটার আমরা এই দিকে লিখে দিই, তাহলে আমাদের লিখতে সুবিধা হবে। তাহলে এইদিকে ভি এস আর কস থিটা। আচ্ছা, বুঝলাম। এবার দেখো বলছে টেকিং দ্য কম্পোনেন্ট along x axis, চলো x axis বরাবর গতির উপাংশগুলো চিন্তা করে দেখি। তো প্রথমে এই ইকুয়েশনটার কথা তোমার মাথায় রাখতে হবে। তাহলে ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, তার কোনো x উপাংশ আছে কিনা দেখি। ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, তাহলে ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, গ্রাউন্ড থেকে যে ব্যক্তি সুইমারের ভেলোসিটিটাকে অবজার্ভ করছে, তুমি ভাবো তুমি গ্রাউন্ড থেকে সুইমার কোন দিকে যাচ্ছে দেখতে চাইছো, তুমি কি দেখতে পাচ্ছ? তুমি কি দেখতে পাচ্ছ সুইমার এই রাস্তা বরাবর যাচ্ছে, এই রাস্তা বরাবর যাচ্ছে, নাকি এই রাস্তা বরাবর যাচ্ছে? তুমি দেখতে পাবে সুইমার যেদিকেই মুখ করে থাকুক না কেন, তুমি দেখতে পাবে সুইমার আস্তে আস্তে এই রাস্তা বরাবর সরে যাচ্ছে। তার মানে তোমার কাছে সুইমার অ্যালং পজিটিভ ওয়াই অ্যাক্সিস চলছে, এক্স অ্যাক্সিস বরাবর নেগেটিভ দিকে বা পজিটিভ দিকে কোথাও যাচ্ছে না। তার মানে সুইমারের ভেলোসিটি কেবলমাত্র ওয়াই অক্ষ বরাবরই কাজ করছে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। তাহলে গ্রাউন্ডের রেসপেক্টে সুইমারের যে গতি আছে, সেই গতিটা কোন বরাবর কাজ করছে, ওয়াই অক্ষ বরাবর কাজ করছে, এক্স অক্ষ বরাবর কিন্তু কাজ করছে না, তাই তো? তাহলে এই যে সুইমার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ডের রেসপেক্টে সুইমারের যে ভেলোসিটি, সেই ভেলোসিটির এক্স কম্পোনেন্ট নেই কথাটা যদি আমরা ম্যাথমেটিক্যালি লিখি, তাহলে কত হবে, 0 হবে। আচ্ছা, লিখলাম। এরপর আমরা ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু রিভার, এটাকে খেয়াল করি। তাহলে ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু রিভার, এটা ছিল সুইমার প্রথমে কোন দিকে, এই দিকে অভিমুখ করে চলার চেষ্টা করছিল, তাই তো? তাহলে এই যে সুইমারটা রয়েছে এদিক বরাবর চলার চেষ্টা করছে, তার ভেলোসিটি দেখো উপাংশে বিভাজন হয়েছিল, এদিক বরাবর কাজ করছিল ভিএসআর কস থিটা, এদিক বরাবর কাজ করছিল ভিএসআর সাইন থিটা। তাহলে এক্স অক্ষ বরাবর দেখো এই যে সুইমারের মানে ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু রিভারের রেসপেক্টে সুইমারের যে ভেলোসিটি আছে, সেই ভেলোসিটির কিন্তু একটা এক্স কম্পোনেন্ট আছে, তাই না? সেই ভেলোসিটির একটা ওয়াই কম্পোনেন্টও আছে, একটা এক্স কম্পোনেন্টও আছে। তার কারণ সেটা অক্ষ বরাবর কাজ না করে অক্ষের সঙ্গে কোনো একটা কোণ করে কাজ করছিল, সেই কারণের জন্য। তাহলে আমরা দেখি, আমরা এখন এক্স অক্ষ বিবেচনা করছি, মানে কম্পোনেন্টগুলো নিচ্ছি কোন অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর। তাহলে ধনাত্মক বা ঋণাত্মক যে কোনো এক্স অক্ষ বরাবর নিচ্ছি। তাহলে আমরা বলবো যে এই যে অংশটা রয়েছে ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু রিভার, তার একটা এক্স উপাংশ আছে, কোন দিকে আছে, মাইনাসের দিকে। তাই আমরা এটা লিখব মাইনাস ভি এস আর সাইন থিটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এর কম্পোনেন্টটা মিটে গেল, এক্স কম্পোনেন্ট। এবার দেখি ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, তার কোনো এক্স কম্পোনেন্ট আছে কিনা, অবশ্যই আছে। তার পুরো কম্পোনেন্টই এক্স অক্ষ বরাবরই আছে, কোন অক্ষ, ধনাত্মক এক্স অক্ষ বরাবর। তাহলে আমরা কি লিখব, প্লাস ভি অফ আর জি, ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। তাহলে এখান থেকে সরাসরি আমরা কি লিখতে পারবো দেখি। এখান থেকে সরাসরি আমরা লিখতে পারবো যে ভি এস আর সাইন থিটা ইজ ইকুয়াল টু ভি অফ আর জি, মানে ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। তাহলে সেখান থেকে আমরা সাইন থিটা ইকুয়াল টু কি লিখতে পারি দেখি। সেখান থেকে আমরা সাইন থিটা ইকুয়াল টু লিখতে পাচ্ছি ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড বাই ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু রিভার। তাহলে
ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড যদি এটা আমরা দেখি, তাহলে এটা আমাদের কি ছিল বলা ছিল। দেখো ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড সেটা কত ছিল, 2 ছিল, ঠিক আছে। আচ্ছা, আর ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু রিভার সেটা কত ছিল, ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু রিভার ছিল 3। তাহলে সেটা আমরা বসিয়ে দিলাম। তাহলে সাইন থিটা ইকুয়াল টু আমি কত পেলাম, 2/3 পেলাম। তার মানে এখান থেকে থিটা, অর্থাৎ থিটা ইকুয়াল টু আমরা কত পেলাম, অর্থাৎ থিটা ইকুয়াল টু পেলাম সাইন ইনভার্স 2/3। তাহলে এখান থেকে আমরা বলতে পারলাম যে যদি সুইমার এই যে কোণটা রয়েছে সাইন ইনভার্স 2/3 ওই কোণ করে প্রাথমিকভাবে ওই কোণ করেই কন্টিনিউয়াস সাঁতার কাটতে থাকে, তাহলে সে এই বিন্দুতে পৌঁছে যাবে। বুঝতে পারলাম? আচ্ছা চলো, এবার আমরা কি করব, যে আমরা তো এক্স কম্পোনেন্ট নিয়ে আলোচনা করলাম, এখনো ওয়াই কম্পোনেন্ট নিয়ে তো আলোচনা করা হয়নি। তাহলে এবার আমরা ওয়াই কম্পোনেন্ট নিয়ে আলোচনা করি। তাহলে টেকিং এক্স কম্পোনেন্ট যেমন করলাম তেমন ভাবেই লিখি, টেকিং ওয়াই কম্পোনেন্টস অফ ভেলোসিটি। তাহলে ভেলোসিটির যদি এবার আমরা ওয়াই কম্পোনেন্টগুলোকে বিবেচনা করি তাহলে কি পাই দেখি। ওয়াই কম্পোনেন্টগুলো বিবেচনা করলে কি পাবো দেখি। তাহলে আবার এখানে দেখতে হবে। তাহলে ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড কি রয়েছে দেখি। তাহলে ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড সেটা এই দিকেই কাজ করছে, তাই তো। তাহলে এদিকে ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড সেটা পুরোটাই পজিটিভ ওয়াই অক্ষ বরাবর কাজ করছিল, তাই আমরা লিখলাম ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড সেটা পজিটিভ ওয়াই অক্ষ বরাবর কাজ করছে, এটা লিখে দিলাম। আচ্ছা চলো, ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু রিভার দেখি। দেখো ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু রিভার তার এই দিক বরাবর উপাংশ কত, ভিএসআর কস থিটা। তাহলে এখান থেকে লিখবো ভিএসআর কস থিটা, তাই তো। আচ্ছা, এই যে ভি অফ আর জি ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড সেটা দেখার চেষ্টা করি। দেখো রিভার তো পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে, তাহলে ওয়াই অক্ষ বরাবর তার কম্পোনেন্ট কত, নেই, 0। তাহলে এক্ষেত্রে এখানে আমরা কত লিখতে পারবো, 0 লিখতে পারবো। বোঝা গেল? তাহলে এখান থেকে কস থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারলাম, এখান থেকে দেখো আমরা পেলাম যে কস থিটা ইকুয়াল টু, এখান থেকে আমরা কস থিটা ইকুয়াল টু কি পেলাম। আচ্ছা এদিকে একটু সরিয়ে লিখি, তা না হলে ওদিকে আর জায়গায় কুলাবে না। তো চলো দেখি এখান থেকে আমরা কি লিখতে পাচ্ছি। অতএব এখান থেকে আমরা লিখতে পাচ্ছি cos থিটা ইকুয়াল টু ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড বাই ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু রিভার। তাহলে ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড কত। আচ্ছা চলো, এটা আমাদের লাগবে না, আমাদের চেয়েছিল কি, আমাদের চেয়েছিল ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। তাহলে সেটা আমরা কত পেলাম, ভি এস আর কস থিটা পেলাম, তাই তো। তাহলে ভি এস আর মানে কত, ভি এস আর এর ভ্যালু কত, 3। তাহলে এখানে লিখলাম 3 ইন্টু কস থিটা মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা মানে কত 2/3 স্কোয়ার। তাহলে এখান থেকে পেলাম 2/3 হোল স্কোয়ার, তাই তো। তাহলে এটা এই যে ভেলোসিটিটা আমরা পেলাম সেটা পেলাম কি, ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, তাই তো। তাহলে এটা মুছে দিয়ে যদি এটার ভ্যালু আমরা এখানে লিখি তাহলে কত পাবো দেখি। অতএব ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড আমাদের কত পেলাম, ক্যালকুলেট করলে তুমি এখান থেকে পেয়ে যাবে ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড
তাহলে এখান থেকে ক্যালকুলেট করে তুমি কি পাচ্ছ, ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড ইজ ইকুয়াল টু কত, √5 কিলোমিটার পার আওয়ার। তাহলে সুইমারের গ্রাউন্ডের রেসপেক্টে ভেলোসিটি তুমি পেয়ে গেলে। ঠিক আছে, চলো এবার আমাদের এখানে সেকেন্ড পার্টে কি নির্ণয় করতে বলেছিল, নির্ণয় করতে বলেছিল যে এই সুইমার এই পুরো রিভারটা ক্রস করতে কতটা টাইম নেবে। তাহলে সেকেন্ড পার্টটা দেখি, সেকেন্ড পার্টটা বলেছিল যে পুরো রিভারটা ক্রস করতে সুইমার কত টাইম নেবে। তো দেখো ভেলোসিটি, সুইমারের ভেলোসিটি কোন দিক বরাবর কাজ করছে আমরা দেখলাম, গ্রাউন্ডের রেসপেক্টে যদি আমরা চিন্তা করি তাহলে তার ভেলোসিটি এই দিক বরাবর কাজ করছে, তাই তো, যে ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড কত, √5 কিলোমিটার পার আওয়ার। এবার দেখো নদী যদি সে ক্রস করতে চায় সে নিশ্চয়ই অ্যালং এক্স অ্যাক্সিস চলবে না, সে ওয়াই অক্ষ বরাবরই চলবে, তাই তো। তাহলে ওয়াই অক্ষ বরাবর তার গতিবেগ আমরা কত পেলাম, সুইমার ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড আমরা কত পেলাম, √5, তাই তো। তাহলে আমরা সেই এস ইকুয়াল টু ভিটির সমীকরণ ইউজ করতে পারবো, অর্থাৎ সমবেগের সমীকরণটা। তাহলে এস ইকুয়াল টু ভিটি যদি হয়ে থাকে তাহলে টি ইকুয়াল টু আমরা লিখতে পারি এস বাই ভি। তাহলে এখানে এস বলতে আমরা ডিস্টেন্স নিয়েছিলাম, আর ভি বলতে আমরা কোন ভিটা নেব, ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। তার কারণ ওই ভেলোসিটিটাই কোন দিক বরাবর কাজ করছে, অ্যালং ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করছে। তাহলে টি ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, তাহলে টি ইকুয়াল টু আমরা লিখতে পারবো, দেখো ডি ইকুয়াল টু আমরা কত লিখেছিলাম, 0.5 কিলোমিটার, আর এটা কত, √5 কিলোমিটার। তাহলে এই যে 0.5 কিলোমিটার আর √5 কিলোমিটার ইকুয়াল টু আমরা কত পাবো, ইকুয়াল টু আমি পাবো √5/10। তাহলে অতএব টি ইকুয়াল টু আমরা কত পেলাম, টি ইকুয়াল টু আমরা পেলাম, দেখো এটা কিলোমিটার পার আওয়ারে বেরোচ্ছিল, তার মানে টাইমটা নিশ্চয়ই আওয়ারে বেরিয়েছে। তাহলে টাইম টি ইকুয়াল টু আমরা কত পেলাম, √5/10 আওয়ার্স। ঠিক আছে, তাহলে দেখো এখানে কোনো সমস্যা নেই, তার কারণ আমাদের ফার্স্ট কি করতে হবে, যে কোনো অঙ্কই দিক না কেন আমাদের এর দিকে তাকিয়ে দুটো কম্পোনেন্ট বার করতে হবে, বাস। এক্স অ্যাক্সিস বরাবর কি কম্পোনেন্ট আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর কি কম্পোনেন্ট আছে। এখন দেখো তুমি যদি এইটা ভেজাল মনে করে থাকো যে না এ ভীষণ সমস্যা হচ্ছে, কেন এত ক্যালকুলেশন আমি করতে যাব বা এর রেসপেক্টে ভাবতে যাব, ম্যাচিওর ব্রেন হলে তোমার ওইটা ভাবতে হবে, আর ওইটা ভাবলেই তুমি সমস্ত অঙ্ক খুব সহজে চটজলদি করতে পারবে, তা নাহলে অন্যভাবেও করা যেতে পারত। দেখো এই যে তুমি ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু রিভার নিয়েছো, সিম্পলি তুমি দেখতে পাচ্ছ যে এটা ওয়াই অক্ষের সঙ্গে থিটা কোণ করেছে, তার মানে ওর এই দিক বরাবর ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ থাকবে, এক্স অক্ষ নেগেটিভ দিকেও ওর একটা উপাংশ থাকবে। তাহলে একটা সহজ জিনিস বোঝা যায় যে এই দিক বরাবর যে রিভারের ভেলোসিটিটা আছে, ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, সেটা যদি এই যে ভিএসআর সাইন থিটা দ্বারা ক্যান্সেল আউট না হয় তাহলে কি হবে, হয় এদিক বরাবর কিছু একটা এফেক্টিভ ভেলোসিটি বা এদিক বরাবর কিছু একটা এফেক্টিভ ভেলোসিটি থাকবে, তাই তো। তখন কি হবে, এ তো সোজা চলতে পারবে না, নিশ্চয় এদিকে বা এদিকে কোনো দিকে বেঁকে যেত। যেহেতু সোজা এদিকে চলতে পেরেছে তার অর্থ আমি বলতে পারবো নিশ্চয় এদিক বরাবর ভেলোসিটি আর এদিক বরাবর ভেলোসিটি পরস্পর ক্যান্সেল আউট হয়েছে, তাই তো। তাহলে যেহেতু এদিক বরাবর ভেলোসিটি ক্যান্সেল আউট হয়েছে, তাহলে এদিক বরাবর যে ভেলোসিটি ভি ভেলোসিটি এদিক বরাবর যেটা, সেটা সেই কম্পোনেন্ট আমরা কত পেয়েছি, ভিএস আর কস থিটা, তাই তো। তাহলে এখান থেকেও সরাসরি আমরা করতে পারতাম যদি আমরা এই যে এক্স এবং ওয়াই কম্পোনেন্ট না নিয়ে করতে চাইতাম তবে। কিন্তু সমস্যা তোমাদের কখন হবে, অঙ্ক তো সবসময় এরকম সিম্পলেস্ট ওয়েতে তোমার দেবে না, আরও একটু জটিলতা যখন বাড়িয়ে দেবে তখন তুমি এই ক্যালকুলেশনগুলো যদি না জেনে থাকো তাহলে তুমি কোনো মতেই সেই অঙ্ক সলভ করতে পারবে না। ঠিক সেই কারণের জন্যই তোমাকে এতগুলো শেখানোর চেষ্টা করা হচ্ছে। তো ঠিক আছে, এত সময় নিশ্চয়ই তুমি এই অঙ্কটা বুঝে গিয়েছো। এবার আমরা নেক্সট একটা অঙ্কের মাধ্যমে ভালো করে জিনিসটাকে বোঝার চেষ্টা করি। তো চলো তাহলে পরের অঙ্কর জন্য এই জিনিসটা আমি মুছে দিলাম, তোমরা আশা করি এত সময় সুন্দর করে নোট ডাউন করে নিয়েছো, ঠিক আছে। তো চলো পরের অঙ্কটা শুরু করা যাক। এবার আমি ধরে নিলাম যে সুইমার যে ডাইরেকশনে যাচ্ছে অর্থাৎ যে লব্ধি বরাবর যাচ্ছে সেই লব্ধি ভেক্টরটি রিভার ফ্লোর সঙ্গে
আলফা কোণ করে রয়েছে। তাহলে রিভার ফ্লো যেদিকে আছে তার সঙ্গে আলফা কোণ করে সুইমার অগ্রসর হচ্ছে। কি অবজার্ভ করছে? যে গ্রাউন্ডে রয়েছে। দেখতেই পাচ্ছি ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, তাই তো? তাহলে এই যে সুইমারের ভেলোসিটি, সেই ভেলোসিটির এই দিক বরাবর অর্থাৎ পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর একটা উপাংশ থাকবে এবং পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর একটা উপাংশ থাকবে। তাহলে পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর সেই উপাংশটা কত হবে দেখি। তাহলে এখানে sin 30 ভ্যালু বসালাম হাফ। তাহলে এখান থেকে আমরা কত পেলাম এই ভ্যালুটা? অতএব ভি ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড কজ আলফা ইজ ইকুয়াল টু আমরা কত পেলাম? হাফ পেলাম। ঠিক আছে, আচ্ছা, এটা ইকুয়েশন 1 হিসেবে আপাতত মনে রাখলাম। ঠিক আছে, তাহলে এটা ইকুয়েশন 1 হিসেবে আপাতত মনে রাখলাম। তো চলো এবার ওয়াই কম্পোনেন্ট নিয়ে দেখা যাক। তাহলে টেকিং ওয়াই কম্পোনেন্ট অফ ভেলোসিটি, এবার দেখি ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, তার ওয়াই কম্পোনেন্ট দেখতে হবে। তাহলে ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড এটা ছিল, তার ওয়াই কম্পোনেন্ট কত ছিল? ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড সাইন আলফা, এটা হচ্ছে ওয়াই কম্পোনেন্ট ইকুয়াল টু, তাহলে এবার সুইমার উইথ রেসপেক্ট টু রিভার, তার আমাদের কোন কম্পোনেন্ট নিতে হবে? ওয়াই কম্পোনেন্ট। তাহলে সুইমার উইথ রেসপেক্ট টু রিভার তার ওয়াই কম্পোনেন্ট কত ছিল? ওয়াই কম্পোনেন্ট ছিল ভি এস আর কজ 30 ডিগ্রি, তাহলে এটা নিলাম। প্লাস প্লাস কি করব? ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, তাহলে ওয়াই অক্ষ বরাবর রিভার ফ্লো কি করছে? করছে না। রিভার কোন বরাবর ফ্লো করছে? পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর রিভারের যেহেতু কোনো ভেলোসিটি নেই, তাহলে ওই দিক বরাবর রিভারের ভেলোসিটি কম্পোনেন্টের ভ্যালু কত? 0। তাহলে ওই দিক বরাবর রিভারের কোনো ফ্লো না থাকার কারণে ওই দিক বরাবর রিভারের ভেলোসিটি আমরা কত ধরতে পারি? 0 ধরতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি দেখো, অতএব ভি এস জি সাইন আলফা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ভি এস আর। ভি এস আর এর ভ্যালু কত ছিল? ভি এস আর এর ভ্যালু কত ছিল? 3 ছিল, তাই তো? তাহলে √3/2। তাহলে এটা আমরা পেলাম ইকুয়েশন 2। তাহলে আমরা দুটো ইকুয়েশন পেয়ে গেলাম। ঠিক আছে, এখন এই ইকুয়েশন দুটো যদি আমরা পেয়ে যাই, তাহলে এখান থেকে আমাদের কি চেয়েছিল? আমাদের চেয়েছিল কত সময় লেগেছে এই যে নদীটা পারাপার করতে, কত সময় লেগেছে আর ড্রিফট কতটা হয়েছে, অর্থাৎ এ থেকে বি পর্যন্ত যে দূরত্ব সেটা আমাদের নির্ণয় করতে বলেছিল, তাই তো? তাহলে আমরা এবার সেটা নির্ণয় করার চেষ্টা করি। তাহলে টাইমটা আগে নির্ণয় করার চেষ্টা করি। আচ্ছা, এটা মুছে দিলাম, আশা করি তোমরা নোট করে ফেলেছো এত সময়। তো চলো প্রথমে টাইমটা দেখে নেওয়া যাক। টাইমটা কি হবে? দেখো, রিভার ক্রস করতে কত সময় লেগেছে, তাহলে টাইম ইকুয়াল টু কি? আবারও সেই কি করতে হবে? ডি বাই ভি ভেলোসিটি। তাহলে যেহেতু যে সুইমারটা কি ওয়াই অক্ষ বরাবর সাঁতার কেটে যাচ্ছে, তাই তো? তার মানে আমরা কি বলতে পারবো? ওয়াই অক্ষ বরাবর সুইমারের যে দূরত্ব অর্থাৎ ডিসপ্লেসমেন্ট বা সরণ, তাহলে ওয়াই অক্ষ বরাবর সুইমারের যতটা সরণ, সেই সরণ বাই ওয়াই অক্ষ বরাবর সুইমারের গতিবেগ। তাহলে দেখো, যে গ্রাউন্ডে রয়েছে সে কি দেখছে? যে ওয়াই অক্ষ বরাবর গতিবেগটা কত? গতিবেগটা হচ্ছে ভি এস জি সাইন আলফা। তাহলে ভি এস জি সাইন আলফা। তাহলে দেখো, এখান থেকে আমরা কি বলতে পারবো? যে নিচে লিখতে পারবো ভি এস জি সাইন আলফা, তাই তো? তাহলে সেক্ষেত্রে এটা আমরা কত লিখতে পারবো দেখি? 0.5 কিলোমিটার আমরা বলেছিলাম। এবার ভি এস জি সাইন আলফা মানে আমরা কত লিখতে পারি? 3√3/2। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে আমরা রিকোয়ার্ড টাইম কত পাচ্ছি? টাইম পাচ্ছি আমরা 1/3√3 আওয়ার্স। তাহলে আমরা যে সময় পেলাম, সময়টা আমরা জেনে ফেললাম। তো চলো এবার নেক্সট আমরা দেখি ড্রিফট কতটা হয়েছে। তাহলে
এবার আমাদের কি জানতে হবে? ড্রিফট, অর্থাৎ ওই পারে কোথায় গিয়ে নৌকাটা পৌঁছেছে বা সুইমার কোথায় গিয়ে পৌঁছেছে, তাহলে সেই ড্রিফটটা আমাদের জানতে হবে। ঠিক আছে, তো দেখো সুইমার এই পয়েন্ট থেকে সাঁতার স্টার্ট করে ওই প্রান্তে যখন পৌঁছালো, পাড়ে গিয়ে যখন উঠলো, তখন নদী ক্রস করতে তার প্রয়োজনীয় সময়টা আমরা জেনে ফেললাম, তাই তো? তাহলে নদী পারাপার করার সময়টা যদি আমরা জেনে ফেলি, তাহলে ওই পারে পৌঁছাতে সুইমারের কত সময় লেগেছে সময়টা আমরা জেনে ফেলেছি, তাই তো? এবার দেখো সুইমারের যে ড্রিফট হচ্ছে সেই ড্রিফটটা গতিবেগের কোন উপাংশের কারণে হচ্ছে বলো তো? সুইমার গতিশীল হয়েছিল, নদী পার করতে পারছিল ভেলোসিটির ওয়াই কম্পোনেন্টের জন্য, কিন্তু ড্রিফটটা হচ্ছে ভেলোসিটির এক্স কম্পোনেন্টের জন্য, তাই না? তাহলে সুইমারের যে ভেলোসিটির এক্স কম্পোনেন্ট রয়েছে সেই এক্স কম্পোনেন্টটাই ওকে ড্রিফট করাচ্ছে, বোঝা গেল? তাহলে ও ড্রিফটের কারণ কি? ড্রিফটের কারণ হচ্ছে এক্স অক্ষ বরাবর গতিবেগ থাকা। তাহলে আমরা দেখলাম যে গ্রাউন্ডের রেসপেক্টে তার যে ভেলোসিটি ছিল, তার সাইন মানে তার যে ওয়াই উপাংশ ছিল, সেই উপাংশ তাকে কি নদী পার করতে সাহায্য করছে, আর তার যে এক্স উপাংশ ছিল সেটাই তার ড্রিফট হতে সাহায্য করেছে, তাই তো? তাহলে আমরা একটা জিনিস বলতে পারি, এই দিক বরাবর ভেলোসিটি কত? এই যে ভিএসজি কজ আলফা, তাই তো? বোঝা গেল? তাহলে এই যে নদী পারাপার করতে যে টি সময় লেগেছে, সেই টি সময় ধরেই তার নিশ্চয় ড্রিফট হয়েছে। তাহলে টি সময় ধরেই ড্রিফট হয়েছে। ড্রিফট কোন ভেলোসিটির কারণে হয়েছে? এই ভেলোসিটির কারণে হয়েছে। তাহলে আমরা কি বলতে পারবো যে আবার সেই এস ইকুয়াল টু ভিটির ফর্মুলা, তাই তো? তাহলে এস ইকুয়াল টু ভিটি এইটা যদি বলি, তাহলে এই দিক বরাবর যে সরণ সেটা যদি আমরা জানতে চাই, এই দিক বরাবর সরণ অর্থাৎ এক্স অক্ষ বরাবর সরণ, ড্রিফটটা এক্স অক্ষ বরাবর হয়েছে, তাহলে এক্স অক্ষ বরাবর সরণ যদি আমরা জানতে চাই, তাহলে এক্স অক্ষ বরাবর গতিবেগ ইনটু সময়, এটা করলেই আমরা কি পেয়ে যাব? গতিবেগ ইনটু সময়। তাহলে ভি ইনটু টি, তাহলে ওই দিক বরাবর আমরা সরণ পেয়ে যাব। তাহলে চলো, ড্রিফট এ বি ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারবো কত? আমরা লিখতে পারবো ভি এস জি cos alpha into t, তাই তো? তাহলে VSG cos alpha বলতে আমরা কি বুঝি দেখো, VSG cos alpha মানে হাফ, তাহলে হাফ ইন্টু টির জায়গায় আমরা কত বসাতে পারবো? 1/3√3, তাহলে হাফ ইন্টু 1/3√3, তাই তো? তাহলে আমরা বুঝতে পারলাম যে উত্তর কত হবে? 1/6√3। তাহলে এটাই হবে ড্রিফট। তাহলে এত কিলোমিটার খুব সামান্যই ড্রিফট হবে, তাই তো? তাহলে আমরা এই যে দুটো প্রবলেম আলোচনা করলাম, আর ফার্স্ট ভিডিওতে আর একটা আলোচনা করেছিলাম, এই তিন ধরনের প্রবলেম তোমাদের মূলত রিভার বোট বা রিভার সুইমার প্রবলেম হিসেবেই পরীক্ষার মধ্যে আসে। তো এই যে তিনটে প্রবলেম, এই তিনটে প্রবলেমে যে আমরা জেনারেল কন্ডিশন ইউজ করেছি, সেই জেনারেল শর্ত তুমি যে কোনো অঙ্কে অ্যাপ্লাই করলে তুমি সেই অঙ্কগুলো খুব সহজেই সমাধান করতে পারবে, ঠিক আছে? তো আশা করি এত সময় পর্যন্ত যে আলোচনা করেছি তাতে ক্লিয়ারলি তোমরা বুঝতে পেরেছো যে রিভার বোট প্রবলেমের যে রিভার বোট প্রবলেম সম্পর্কিত যা সমস্যা থাকবে সেটা কেমনভাবে সমাধান করতে হয় রেফারেন্স ফ্রেমের ভিত্তিতে, ঠিক আছে? বা রিলেটিভ মোশনের কথা চিন্তা করে এবং উপাংশ বিভাজনের মাধ্যমে কিভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। তো ঠিক আছে, এবার তোমরা ডিপলি যদি এটা নিয়ে স্টাডি করো একটু, দেখো নিজের প্রচেষ্টা না থাকলে কোনো কিছুই সম্ভব নয়। যে জিনিসটা তোমার এত সময় পর্যন্ত মনে হচ্ছে যে না এখনও ঠিকঠাক করে বোধহয় ক্লিয়ার হলো না, ভালো করে বারবার ভিডিওটাকে দেখো এবং বইয়ের সঙ্গে নিজের কনসেপ্টটাকে বারবার করে মেলাও, আর রাত্রিবেলা শুয়ে অন্তত একবার হলেও পড়াশোনার চিন্তাটা করো, তাহলে দেখতে পাবে অটোমেটিক ব্রেনটা কাজ করতে শুরু করেছে। যে কোনো জিনিস আমরা যদি কন্টিনিউয়াস চিন্তা করতে থাকি তাহলে আমাদের চিন্তা শক্তি অনেক বৃদ্ধি পায় এবং সেই কারণের জন্য সেই জিনিসটার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের অনেক বাড়তে থাকে। তো যাই হোক, মোটিভেশন নিয়ে পরে আলোচনা করা যাবে। তোমার পরিস্থিতি যদি তোমাকে মোটিভেট করতে না পারে তাহলে কেউ পারবে না। তো
দেখো যেটা বুঝলাম মানে যেটা বোঝালাম আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি এরপরেও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। যদি আমার ক্লাস তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো, এটা অনুরোধ। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা আবারও বেশি বেশি করে কমেন্ট করো যে তোমাদের কোনটা বেশি জরুরি, কোনটা আগে জরুরি। আমি সেরকমভাবে ভিডিওগুলোকে রেডি করার চেষ্টা করব। অনেক কাজের মধ্যে এসে ভিডিওগুলো করতে হয়, অনেকটা পরিশ্রম হয়, সেই জন্য একটা লাইক আমি আশা করতেই পারি। সেটা করবে কি না করবে সেটা সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করে। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাঁ, তো চলো এবার অঙ্কটা পড়ে নেওয়া যাক। এবার যে অঙ্কটা আমাদের দিয়েছে সেটাই কি বলেছে আমরা দেখি, যে একজন ব্যক্তি স্টিল ওয়াটারে 3 কিলোমিটার পার আওয়ার বেগে চলতে পারে, কিন্তু নদীতে অবশ্যই স্রোত আছে। স্রোতের গতিবেগ কত? ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড আবারও বলা রয়েছে 2 কিলোমিটার পার আওয়ার, তাই তো? সাধারণত অঙ্কে 3 কিলোমিটার 2 কিলোমিটার এরকমই বলা থাকে, তার কারণ রিভারের ভেলোসিটি যদি 40 কিলোমিটার পার আওয়ার হয়ে থাকে তাহলে সুইমারের আর ওখানে সাঁতার কাটার অবস্থা থাকবে না। সেই কারণের জন্যই রিভার ভেলোসিটি মোটামুটি ওরকমই থাকলে তখনই সাঁতার কাটা যায়, না হলে তো সাঁতার কাটা সম্ভব নয়, নাহলে তো মাছের মতো নয় যে ওরকমভাবে সাঁতার কাটবো। তো চলো দেখা যাক যে যখন বলছে যে রিভার 2 কিলোমিটার পার আওয়ার বেগে ফ্লো করছে, কিন্তু একজন সুইমার স্টিল ওয়াটারে 3 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে সে সাঁতার কাটতে পারে। ঠিক আছে, এবার বলে দিল যে সুইমার কি করছে, সুইমার নদীর যে ফ্লো রয়েছে, নদীর যে গতি রয়েছে সেই গতির অভিমুখের সঙ্গে, নদীর গতির অভিমুখের সঙ্গে 120 ডিগ্রি কোণ করে 120 ডিগ্রি কোণ করে সাঁতার কাটছে। তাহলে ভালো করে বোঝো যে বলে দিয়েছে যে যে সুইমার রয়েছে সে নদীর ফ্লোর সঙ্গে, তাহলে নদীর ফ্লো কোন দিকে? এই দিক বরাবর, যে দিক বরাবর আমরা পজিটিভ এক্স অক্ষ দেখেছি, তাহলে সেই পজিটিভ এক্স অক্ষের সঙ্গে 120 ডিগ্রি কোণে আনত অবস্থায় একজন সুইমার সাঁতার কাটছে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এই যে থিটা বলে যে কোণটা রয়েছে, এইটুকু কোণ সেটা কত পাবো? এই যে থিটা কোণটা দেখো, তুমি খুব সিম্পলি থিটা কোণটা বলতে পারবে যে ক্ষেত্রে এই থিটা ইকুয়াল টু অবশ্যই কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি হবে। তার কারণ এটা তো ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, তাহলে এই কোণটা নিশ্চয়ই 90 ডিগ্রি, তাহলে বাকি কোণটা যেটা সেটা কত হয়ে যাবে? 30 ডিগ্রি হয়ে যাবে। এবার আমাদের প্রশ্নে কি বলেছে দেখি, যে he wants to cross 500 meter wide river flowing at 2 kilometer per hour. He keeps himself always at an angle 120 degree with the river flow while swimming. তাহলে একজন সুইমার যখন সাঁতার কাটছে সে রিভার ফ্লোর সঙ্গে 120 ডিগ্রি কোণ করে সর্বদা সাঁতার কাটছে, তাই তো? এবার সে চায় কি? সে চায় 500 মিটার চওড়া একটা নদী ক্রস করতে। ঠিক আছে, এখন আমাদের জিজ্ঞাসা করেছে যে ফাইন্ড দ্য টাইম হি টেক্স টু ক্রস দ্য রিভার। তাহলে সেই রিভার ক্রস করতে সে কত সময় নিয়েছে, তাহলে 1 নম্বর পয়েন্টে আমাদের নির্ণয় করতে হবে তার কত সময় লেগেছে। 2 নম্বর পয়েন্টে আমাদের কি নির্ণয় করতে হবে দেখি, at what point at the opposite bank he will arrive। তাহলে অপোজিট ব্যাংকে সে কোন জায়গায় গিয়ে উপস্থিত হবে এটা আমাদের জিজ্ঞাসা করেছে। দেখো আগের অঙ্কটায় আমরা কি দেখেছিলাম, আমাদের আগের থেকে আমরা প্রিডিটারমাইন্ড ছিলাম, আমাদের অঙ্কে বলে দিয়েছিল যে যেখান থেকে সুইমার স্টার্ট করেছিল সেই জায়গার থেকে এক্স্যাক্টলি অপোজিট পয়েন্টে গিয়েই সে উঠেছে, এটা বলা ছিল। তাহলে নিঃসন্দেহে তার লব্ধি বেগ ওই বরাবরই কাজ করেছিল, তাই তো? কিন্তু এক্ষেত্রে তেমন বলে দেয়নি। এক্ষেত্রে বলেছে যে সুইমার কি করছে, সুইমার অলওয়েজ 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে নদীতে সাঁতার কাটার চেষ্টা করছে, সে ওপারে কোথায় গিয়ে উঠবে, তাই তো? তাহলে সে কিন্তু ওপারে এক্স্যাক্টলি অপোজিট ডাইরেকশনে গিয়ে উঠবে এটা বলে দিইনি, শুধু বলেছে কি যে সে
অন্য পারে কোথায় গিয়ে উঠবে, তা আমি ধরে নিলাম যে অন্য পারে সে এরকম কোনো একটা পজিশনে গিয়ে উঠবে। তাহলে এখান থেকে চিত্র অঙ্কন করতে হবে, ধরে নিলাম সে এখান থেকে এই পজিশনে গিয়ে উঠল। তাহলে সুইমার যদি এই বি পজিশনে পৌঁছে যায়, তাহলে এই যে এ থেকে বি পর্যন্ত দূরত্ব আমরা দেখতে পাচ্ছি সেটা কিসের, সেটা হচ্ছে এই রিভারের কারণে সুইমারের যে ড্রিফটটা হয়েছে সেই ড্রিফট, তাই তো। তাহলে এই এ বিটা হলো ড্রিফট, তাহলে অপোজিট পারে ও কিছুটা সরে গিয়ে উঠছে, তাই তো। তাহলে তার কতটা ড্রিফট হয়েছে সেটা আমরা নির্ণয় করতে পারলেই আমরা বলতে পারবো এক্স্যাক্টলি অপোজিট ব্যাংকে যে পয়েন্ট রয়েছে তার থেকে আরও অত মিটার বা অত কিলোমিটার ডান দিকে সে সরে যাবে, তাই তো। তাহলে এটা আমরা বলতে পারবো। তো চলো এই অঙ্কটা কিভাবে করব দেখে নেওয়া যাক। তাহলে প্রথমে আমরা একটা ইনফরমেশন পেয়ে গিয়েছি যে এই যে অ্যাঙ্গেলটা রয়েছে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু রিভার সেটা আমরা দেখতে পাচ্ছি কি ওয়াই অক্ষের সঙ্গে 30 ডিগ্রি কোণে আনত রয়েছে। তাহলে এই দিক বরাবর তার একটা উপাংশ থাকবে কত, ভি এস আর, দেখো থিটা ওয়াই অক্ষের সঙ্গে লেগে রয়েছে সেই কোণটা 30 ডিগ্রি, তাহলে ভি এস আর কজ 30 ডিগ্রি। আর এই দিক বরাবর কি কাজ করছে, ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু রিভার, কিন্তু এটা হবে কত, সাইন 30 ডিগ্রি। বুঝতে পারলাম। এবার দেখো আমি বলেছি যে সেই ব্যক্তি এখান থেকে যাচ্ছে কোন পথ বরাবর, এখান থেকে এই পথ বরাবর সে বি বিন্দুতে গিয়ে পৌঁছেছে। তার মানে আবারও একটা জিনিস চিন্তা করে দেখলে আমরা বুঝতে পারবো যে তাহলে নিশ্চয়ই যে অবজারভার ভূমি থেকে যে অবজারভার রয়েছে সেই অবজারভার কি দেখছে দেখি। তাহলে এক্ষেত্রে আমাদের লব্ধি কোনটা, এক্ষেত্রে আমাদের লব্ধি কিন্তু এটা। তাহলে আবার সামান্তরিক যদি আমরা অঙ্কন করি তাহলে এই সামান্তরিকটা কিন্তু আমাদের কেমন হচ্ছে, এরকম হচ্ছে। তাহলে এই সামান্তরিকটা আমরা বুঝতে পারলাম কেমন হয়েছে। তাহলে দেখো এটাই এখন লব্ধি। তাহলে এই বরাবর কে কাজ করছে বলো তো, ভেলোসিটি অফ সুইমার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। তার কারণ ভূমি থেকে যে দেখছে সে দেখছে কি যে সুইমার এই বরাবর অগ্রসর হচ্ছে, লব্ধি বরাবর অগ্রসর হচ্ছে, তাই তো। তাহলে দেখো যে এই যে অ্যাঙ্গেলটা আমরা পেয়েছিলাম 30 ডিগ্রি হয়েছিল, তাহলে তার এই দিক বরাবর উপাংশ কত ছিল, ভিএসআর কস থিটা, এবং এই দিক বরাবর উপাংশ কত ছিল, ভিএসআর সাইন থিটা। সহজভাবে এটা আমরা বুঝতে পারলাম।